দেখো, হর্ষঙ্গ বংশ আজকে তোমার হচ্ছে এর আগে আমরা ষোড়শ মহাজনপদ নিয়ে জেনেছিলাম। তো তার মধ্যে তোমার চারটা মহাজনপদ, ষোড়শ মহাজনপদের মধ্যে চারটা মহাজনপদ এরকম ছিল, যারা হচ্ছে শক্তিশালী হিসাবে মানে পরিগণিত হয়েছিল, এবং তার মধ্যে মগধ ছিল অন্যতম। এবং পরবর্তীকালে আমরা বলতে পারি যে মগধ হচ্ছে কি একটি অন্যতম শক্তিধর রাজ্য হিসাবে উঠে আসে, এবং পরবর্তীকালে ভারতীয় তোমার হচ্ছে মানে সর্বভারতীয় সাম্রাজ্য গঠনের কিন্তু ভিত্তি স্থাপন করে আর কি এই মগধ। তো সেক্ষেত্রে এই মগধে যে বংশগুলো তোমার হচ্ছে উঠে এসেছিলো, তার মধ্যে প্রথম যে বংশটা আসে সেটা হচ্ছে হর্ষঙ্গ বংশ আর কি, যার সময়কাল ছিল 545 খ্রিস্টপূর্বাব্দ থেকে 443 বা 430 খ্রিস্টপূর্বাব্দ অবধি। ঠিক আছে। তো এবার এই যে সাম্রাজ্য ছিল আর কি, এই এই ডাইনেস্টি ছিল, সেই ডাইনেস্টির যিনি প্রতিষ্ঠাতা তিনি ছিলেন বিম্বিসার। এই বিম্বিসার তার যে সময়কাল সেটা হচ্ছে 545 থেকে 493 খ্রিস্টপূর্বাব্দ। তার যদি পরিচয় বলি, তিনি ছিলেন হচ্ছে হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি যে উপাধি ধারণ করেছিলেন তা হলো শ্রেণীয় বা শ্রেণিক, এবং মাত্র 15 বছর বয়সে সিংহাসনে আরোহণ তিনি করেন। এবং তার সময় যে রাজধানী ছিল সেটা হচ্ছে রাজগৃহ বা গিরিব্রজ, সেটা ছিল হচ্ছে তার রাজধানী। এবার সাম্রাজ্যে অধিষ্ঠিত হওয়ার পরে তো সে কিন্তু কিছু পদ্ধতি অবলম্বন করেছিল, যার মাধ্যমে তোমার যে সাম্রাজ্য সেটাকে আরও যাতে বিস্তার করা যায়। তাহলে যেটা বলছিলাম যে তার যে রাজনৈতিক যে সাম্রাজ্য বিস্তারের যে পদ্ধতি, তার মধ্যে কি তিনটা তিনি কূটনৈতিক পদ্ধতি গ্রহণ করেছিলেন। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক। তিনি কৌশল দেবী, যিনি হচ্ছেন ছিলেন কৌশলরাজ প্রসেনজিতের বোন, তাকে বিবাহ করেন, এবং তিনি এরপরে যৌতুক হিসাবে কাশীগ্রাম লাভ করেন। ঠিক আছে। এরপরে কি চেল্লনা বা চেলনা, যেটা লিচ্ছবি শাসক চেতকের কন্যা, মানে যিনি লিচ্ছবি শাসক হচ্ছে চেতকের কন্যা ছিলেন, তাকে বিবাহ করেন। তাহলে কি চেল্লনা বা চেলনা, যিনি হচ্ছে লিচ্ছবি শাসক চেতকের কন্যা ছিলেন, তাকে বিবাহ করেন এবং বৈশালীর সঙ্গে কিন্তু সুসম্পর্ক স্থাপন করেন। এবং এরপরে কি হয়, এরপরে কিন্তু আমরা দেখব যে মগধের প্রভাব কিন্তু আরও উত্তর দিকে বিস্তৃত হয়। তারপরে তিনি খেমা, মদ্র দেশের রাজকন্যা, তাকে বিবাহ করেন, এবং এটাতে কি হয়, উত্তর পশ্চিম ভারতের সঙ্গে সম্পর্ক আরও কী হয়, সুদৃঢ় হয়। তাহলে দেখো, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে কিন্তু তার যে রাজনৈতিক সাম্রাজ্য বিস্তার সেটা কিন্তু অনেকটাই কি সফল হয়েছিল আর কি। প্রথম কথা হচ্ছে কি যে তিনি কৌশল দেবীকে বিবাহ করেন, কৌশলরাজ প্রসেনজিতের বোন ছিল, আর তিনি যৌতুক হিসেবে কী পান, কাশীগ্রাম পান। এরপরে তিনি চেলনা বা চেল্লনা মানে লিচ্ছবি শাসক চেতকের কন্যাকে বিবাহ করেন। এরপরে দেখো, এই চেল্লনা বা চেলনাকে বিবাহ করে, যিনি হচ্ছে লিচ্ছবি শাসক চেতকের কন্যা ছিলেন, তাকে বিবাহ করে কি হয়, বৈশালীর সঙ্গে সুসম্পর্ক স্থাপিত হয় এবং মগধের প্রভাব সেটা আরও উত্তর দিকে বিস্তৃত হয়। এবার কি খেমা বা যেটা হচ্ছে মদ্রদেশের রাজকন্যা, যিনি ছিলেন মদ্রদেশের রাজকন্যা, তাকে বিবাহ করেন। তাকে বিবাহ করে কি করেন, তিনি উত্তর পশ্চিম ভারতে একটা সুসম্পর্ক আরও সুদৃঢ় করেছিলেন আর কি। এবার দেখো তার যুদ্ধনীতিও কিন্তু সাম্রাজ্য বিস্তারের অন্যতম একটা পন্থা ছিল তার। তিনি অঙ্গরাজ্যকে আক্রমণ করেন এবং অঙ্গরাজ্যের রাজা ব্রহ্মদত্তকে পরাজিত করেন, এবং অঙ্গরাজ্য মগধের অন্তর্ভুক্ত হয় তখন। ঠিক আছে। এছাড়াও চম্পানগর, সেটা হচ্ছে কি সেই সময় বাণিজ্য কেন্দ্র হয়ে কিন্তু উঠেছিল। তাহলে দেখো তার সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে যুদ্ধনীতিও অন্যতম ছিল। সেই যুদ্ধনীতির কথা বলতে গিয়ে আমরা কিন্তু অঙ্গরাজ্যের কথা বলবো। এই অঙ্গরাজ্যের ব্রহ্মদত্তকে তিনি পরাজিত করেন এবং অঙ্গরাজ্যকে মগধের অন্তর্ভুক্ত করেন, এবং তার সময় কি চম্পানগর কিন্তু অন্যতম একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এরপরে দেখো আরেকটি যেটি পন্থা তিনি নিয়েছিলেন সেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অবন্তীর রাজা প্রদ্যুৎ
এর সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। এবং গান্ধারের রাজা পুষ্কর সারিন কিন্তু দূত পাঠিয়েছিলেন তার রাজদরবারে, এটা বলে জানা যায়। তো সেক্ষেত্রে গান্ধারের রাজার সঙ্গে এবং অবন্তী রাজার সঙ্গে অবন্তী রাজার পদ্ধতির সঙ্গে কিন্তু যথেষ্ট একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিনি গড়ে তুলেছিলেন। এরপরে তার যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গির কথা বলি, ধর্মীয় ক্ষেত্রে তার প্রভাব বা তিনি কোন চিন্তাভাবনার ছিলেন, তাহলে আমাদের প্রথমে বলতেই হয় যে গৌতম বুদ্ধ এবং মহাবীর এই দুইজনের সমসাময়িক ছিলেন হচ্ছে কি বিম্বিসার। একমাত্র রাজা যিনি হচ্ছে গৌতম বুদ্ধ, একমাত্র মগধের রাজা যিনি হচ্ছে গৌতম বুদ্ধ এবং মহাবীর এই দুজনেরই সমসাময়িক ছিলেন। এবং তিনি উভয় ধর্মের প্রতি একটা সহানুভূতিশীল মনোভাব কিন্তু পোষণ করেছিলেন। ঠিক আছে। এবং এই যে তার মনোভাব বা এই যে তার হচ্ছে চিন্তাভাবনা বৌদ্ধ বা জৈন গ্রন্থে আমরা উল্লেখ পাই। এবার তার সম্বন্ধে আরও যদি দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্ট জানি, সেটা হচ্ছে কি যে রাজগৃহ নগরকে সুদৃঢ় দুর্গ নগরীতে তিনি পরিণত করেন। সেই সময় আমরা জানি যে রাজগৃহ তার হচ্ছে রাজধানী ছিল, এবং মগধকে প্রথম তিনি শক্তিশালী সাম্রাজ্যের হচ্ছে রূপদান করেন। তাহলে মোটামুটিভাবে দেখো অজাতশত্রু নিয়ে বিম্বিসার নিয়ে আমরা জানলাম। তো বিম্বিসার থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার উপাধি ছিল হচ্ছে শ্রেণীয় বা শ্রেণিক। মাত্র 15 বছর বয়সে তিনি সিংহাসন আহরণ করেন। রাজধানী ছিল রাজগৃহ বা গিরিব্রজ। সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে তিনি 3টি নীতি অবলম্বন করেছিলেন। 3টি নীতির মধ্যে কী ছিল? বৈবাহিক সম্পর্ক ছিল। কুশল দেবী কোশলরাজ প্রসেনজিতের বোনকে বিবাহ করেন এবং কাশিগ্রাম লাভ করেন। এরপরে কি চেলনা বা লিচ্ছবি শাসক চেতকের কন্যাকে বিবাহ করেন, যার ফলে হচ্ছে বৈশালীর সঙ্গে তার সুসম্পর্ক স্থাপিত হয়। এরপর কি মগধের প্রভাব কিন্তু উত্তর দিকে বিস্তৃত হয় এবং আমরা পরবর্তীকালে জানব যে তিনি খেমাকে বিবাহ করেন এবং মদ্রদেশের রাজকন্যা এই খেমা কিন্তু ছিলেন সেই সময়, এবং যার ফলে কি উত্তর পশ্চিম ভারতে কিন্তু একটা সুসম্পর্ক গড়ে ওঠে। এরপরে তার যুদ্ধনীতির মধ্যে আমরা জানবো যে অঙ্গরাজ্যকে তিনি আক্রমণ করেন এবং অঙ্গরাজ্যের রাজা ব্রহ্মদত্তকে তিনি পরাজিত করেন এবং অঙ্গরাজ্য মগধের কিন্তু অন্তর্ভুক্ত হয় তখন, এবং চম্পানগর বাণিজ্যিক কেন্দ্র হিসাবে কিন্তু গড়ে ওঠে। এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলতে গিয়ে আমরা বলতে হয় অবন্তী রাজা প্রদ্যোৎ এবং গান্ধারের রাজা পুষ্কর সারিনের সঙ্গে তার যথেষ্ট সুদৃঢ় সম্পর্ক ছিল। গান্ধারের রাজা পুষ্কর সারিন কিন্তু তাকে দূত পাঠিয়েছিলেন তার রাজদরবারে। এবার ধর্মীয় দৃষ্টিভঙ্গির কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম যে গৌতম বুদ্ধ এবং মহাবীর এই দুজনেরই সমসাময়িক ছিলেন বিম্বিসার, এবং তিনি উভয় ধর্মের প্রতি মানে বৌদ্ধ এবং জৈন এই দুই ধর্মের প্রতি কিন্তু একটা সহানুভূতিশীল মনোভাব পোষণ করেছিলেন এবং যার উল্লেখ কিন্তু আমরা এই দুই গ্রন্থেই পাই। এবার দেখো আরও ইম্পর্ট্যান্ট ফ্যাক্টের মধ্যে কী আছে যে রাজগৃহ নগরীকে তিনি সুদৃঢ় একটা দুর্গ নগরীতে কিন্তু রূপদান করেছিলেন এবং তিনি প্রথম রাজা যিনি মগধে একটা শক্তিশালী সাম্রাজ্যের রূপদান করেন। এরপরে দেখো অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু বিম্বিসারের পুত্র ছিলেন। পিতাকে হত্যা করে তিনি সিংহাসন আহরণ করেন এবং তিনি কুনিক উপাধি ধারণ করেন। কোন উপাধি ধারণ করেন? তিনি কুনিক উপাধি ধারণ করেন। এবার তার যে সামরিক সাফল্য, সেই সাফল্যগুলো আমরা একে একে জানতে পারি। এক নম্বর হচ্ছে কি কৌশলের সঙ্গে যুদ্ধ। কৌশলরাজ প্রসেনজিতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন এবং পরবর্তীকালে যদিও সন্ধি স্থাপিত হয় দুজনের মধ্যে। এছাড়াও কি লিচ্ছবি ও ব্রিজি সঙ্গে বিরুদ্ধে যুদ্ধ তার কিন্তু অন্যতম একটা মানে কাজের মধ্যে ছিল সেই সময়, এবং দীর্ঘ 15 বছর তিনি যুদ্ধ চালান এবং অবশেষে তিনি বৈশালী জয় করেন। ঠিক আছে। এবং ব্রিজি সঙ্গের শক্তি কিন্তু তিনি ধ্বংস করেন। তাহলে তার সম্বন্ধে যে আমরা জানলাম আর কি যে সামরিক সাফল্যের কথা, তাহলে সেই সামরিক সাফল্যের কথা বলতে গিয়ে আমাদের বলতে হয় কৌশলের সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন এবং কৌশলরাজ প্রসেনজিতের সঙ্গে তিনি সংঘর্ষে লিপ্ত হন এবং পরবর্তীকালে তিনি হচ্ছে লিচ্ছবি ও ব্রিজি সঙ্গের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করেন এবং 15-16 বছর যুদ্ধ চালানোর পরে তিনি বৈশালী জয় করেন এবং ব্রিজি সঙ্গের শক্তি তিনি ধ্বংস করেন। এবার তার কূটনৈতিক কিছু সম্পর্ক ছিল, মানে কূটনৈতিক ব্যাপার ছিল, সেটা হচ্ছে কি লিচ্ছবিদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য 2 মন্ত্রীকে তিনি নিয়োগ করেছিলেন। এক নম্বর হচ্ছে সুনীত, আরেকজন হচ্ছে কি বর্ষকার বা বাসাকার, কোথাও বসাকার আছে, এই দুজনকে নিযুক্ত করেছিলেন। এবার তার ইম্পর্টেন্ট আর দুটো ব্যাপার ছিল তার সেই সময়, সেটা হচ্ছে কি যুদ্ধাস্ত্র। অজাতশত্রু 2টো নতুন অস্ত্র তিনি ব্যবহার করেছিলেন। এক নম্বর হচ্ছে মুশাল আর হচ্ছে কি মহাশিলা কণ্টক। খুব ইম্পর্টেন্ট, রথমশাল আর হচ্ছে কি মহাশিলা কণ্টক। এবার দেখো প্রশাসনিক অবদানের মধ্যে আমরা কি বলতে পারি, তিনি গঙ্গা এবং সোন নদীর সঙ্গমস্থলে পাটলিগ্রাম দুর্গ নির্মাণ করেন
এবং পরবর্তীকালে এই পাটলিগ্রামে কী হয়, পাটলিপুত্র নামে পরিচিত পায়। ঠিক আছে, এবার তার যে ধর্মীয় অ্যাঙ্গেলের কথা বলি আমরা, ধর্মীয় অবদান, তাহলে আমরা বলবো যে গৌতম বুদ্ধের মৃত্যুর পর তিনি রাজগৃহের সপ্তপর্ণী গুহায় প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত করেন। ঠিক আছে, যার সভাপতিকে ছিল মহাকাশ্যপ। ঠিক আছে, মহাকাশ্যপ ছিলেন হচ্ছে তার অন্যতম সভাপতি, মানে প্রধান সভাপতি আর কি। তো 493 থেকে 461 খ্রিস্টপূর্বে তিনি এই সময়ের মধ্যে ছিলেন, এবং তিনি বিম্বিসারের পুত্র ছিলেন এবং পিতাকে হত্যা করে তিনি সিংহাসন আহরণ করেন এবং তার উপাধি কী ছিল, কুনিক ছিল তার উপাধি। আর তার সামরিক সাফল্যের মধ্যে আমরা বলবো যে তিনি কৌশলের সঙ্গে যুদ্ধ করেন এবং কৌশলাস প্রসেনজিতের সঙ্গে তার সংঘর্ষ হয় এবং পরবর্তীকালে যদিও সন্ধির মাধ্যমে সেই যুদ্ধ কিন্তু কী হয়েছিল তোমার হচ্ছে মানে বিরতি হয় আর কি। এবং তিনি লিচ্ছবি ও ব্রিজি সংঘের বিরুদ্ধে যুদ্ধ করেন। দীর্ঘ 15-16 বছর যুদ্ধ করার পরে বৈশালী জয় করেছিলেন তিনি এবং ব্রিজি সংঘেরও শক্তি কিন্তু ধ্বংস করেন। এবং আমরা দেখব যে কূটনৈতিক সম্পর্ক ঠিকঠাক রাখার জন্য তিনি লিচ্ছবিদের মধ্যে একটা মানে বিভেদ সৃষ্টি করার জন্য 2 মন্ত্রীকে তিনি নিয়োগ করেছিলেন। একজন হচ্ছে সুনীত, একজনকে বর্ষকার বা বাসাকার বা বসাকার। এরপরে তিনি যুদ্ধাস্ত্র তোমার হচ্ছে ইউজ করেছিলেন কি একটা হচ্ছে রথমুসল আর একটা কি মহাশিলাকাণ্ড। ঠিক আছে, এবং তার প্রশাসনিক অবদানের কথা যদি বলি, তিনি গঙ্গা এবং সোন নদীর সঙ্গমস্থলে পাটলিগ্রাম দুর্গ নির্মাণ করেন এবং পরবর্তীকালে যদিও এটা কী নামে পরিচিতি পায়, পাটলিপুত্র নামে পরিচিতি পায়। এবার দেখো ধর্মীয় অবদান, তার ধর্মীয় অবদানের কথা কি বলবো আমরা, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। রাজগৃহের সপ্তপর্ণী গুহায় তিনি বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত করেছিলেন গৌতম বুদ্ধের মৃত্যুর পর, এবং যার অন্যতম সভাপতি ছিল মহাকাশ্যপ। ঠিক আছে, এবার দেখো তারপর হচ্ছে উদয়ন, অন্যতম শাসক উদয়ন 461 থেকে 444 খ্রিস্টপূর্বাব্দ। পরিচয় কী ছিল, অজাতশত্রুর পুত্র, এবং অজাতশত্রুকে হত্যা করে ক্ষমতায় এসেছিলেন বলে তাকে মনে হয় কিছু গ্রন্থে জানা যায় এটা। এবং প্রধান কৃতিত্বের মধ্যে কী ছিল, প্রধান কৃতিত্বের মধ্যে তিনি কিন্তু রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন এবং গঙ্গা সোন গণ্ডক আর হচ্ছে গঙ্গা সোন গণ্ডক এবং পুনঃ নদীর নিকটবর্তী হওয়ায় পাটলিপুত্র বাণিজ্য ও সামরিক দিক থেকে যেহেতু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এই জন্য কিন্তু রাজধানীটা ট্রান্সফার করা যথেষ্ট কী ছিল, গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি তাই করেছিলেন। এবং পরবর্তীকালে এই পাটলিপুত্র কিন্তু কী হয়, মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের রাজধানী বলে বিবেচিত হয়। তাহলে দেখো এখানে অজাতশত্রু সম্বন্ধে জানলাম, না উদয়ন সম্বন্ধে জানলাম। উদয়ন কে ছিলেন, 461 থেকে 444 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ছিলেন। তিনি অজাতশত্রুর পুত্র ছিলেন। কোথাও কোথাও জানা যায় যে অজাতশত্রুকে মানে মেরে তিনি সিংহাসন আহরণ করেন এবং তার প্রধান কৃতিত্বের মধ্যে কী ছিল, তিনি রাজগৃহ থেকে রাজধানী হচ্ছে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন। এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে। আর কি তিনি হচ্ছে কেন করেন, কারণ গঙ্গা সোন গণ্ডক আর হচ্ছে যদিও এই নদীর নামটা নিয়ে ডাউট রয়েছে আমার, ঠিক আছে, এই নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র হওয়ায় তিনি কিন্তু সামরিক দিক থেকে যাতে গুরুত্বপূর্ণ এবং বাণিজ্যিক দিক থেকে যাতে গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে ওঠে পাটলিপুত্র, এই জন্য কিন্তু পাটলিপুত্রতে তিনি হচ্ছে রাজধানী স্থানান্তরিত করেন। এবং যেহেতু পাটলিপুত্র এরকম একটা পজিশনে ছিল, এই জন্য পাটলিপুত্রতে রাজধানী স্থানান্তরিত করেন। এবং পরবর্তীকালে আমি জানবো আমরা যে এই পাটলিপুত্রই কিন্তু মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের রাজধানী হিসাবে ছিল। দেখো পরবর্তী শাসকগণ কে ছিলেন, পরবর্তী শাসকগণ এখানে ছিলেন উদয়নের মৃত্যুর পরে অনিরুদ্ধ ছিলেন, মুন্ড ছিলেন এবং নাগদশক ছিলেন বা নাগদাসক। ঠিক আছে, তো তাহলে আমরা অন্যতম বা শেষ শাসক কে বলতে পারি, সেটা হচ্ছে নাগদাসক, এবং তার আগে ছিল মুন্ড অনিরুদ্ধ, এবং তার আগে ছিল উদয়ন, তার আগে ছিল হচ্ছে তোমার অজাতশত্রু, এবং প্রথম কে ছিলেন বিম্বিসার। তো দেখো কেন তোমার হচ্ছে এই পরবর্তীকালের শাসকগণরা তোমার হচ্ছে দুর্বল ছিল বা কেন এই ডাইনেস্টিটা পরবর্তীকালে কি ধ্বংসের মুখে এসে পড়েছিল। কারণটা হচ্ছে কি কেন্দ্রীয় যে শাসন সেটা দুর্বল হয়ে পড়ে, আর হচ্ছে অভ্যন্তরীণ অস্থিরতা বৃদ্ধি পায়, মগধের রাজনৈতিক যে শক্তি সেটা হ্রাস পায়। এবং আমরা তার সঙ্গে আরও বলতে পারি কি যে হর্ষঙ্গ বংশের কিন্তু একটা সময় পরে পতন হয়ে যায়। কারণ কি শেষ যে রাজা ছিল নাগদশক, খুব ইম্পর্টেন্ট, নাগদশক ছিলেন শেষ রাজা। তার যে মন্ত্রী ছিল তার নাম ছিল শিশুনাগ। এই শিশুনাগ কিন্তু হর্ষঙ্গ বংশের, শিশুনাগের ষড়যন্ত্রে কিন্তু এই তোমার নাগদশক একে হত্যা করা হয় এবং যার ফলে হর্ষঙ্গ বংশের কিন্তু অবসান ঘটে। তখন মগধে শিশুনাগ কী করে, শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করে। 413 থেকে 430 অবধি ছিল এটার সময়কাল। মানে কোন সময় প্রতিষ্ঠা করে, 413 থেকে 430 খ্রিস্টপূর্বাব্দ এই সময়টাতে। কিন্তু এর টাইমগুলো নিয়ে কনফিউশন রয়েছে।
এবার দেখো কিছু ইম্পর্টেন্ট আমরা ওয়ান লাইনার এখান থেকে জানবো, সেটা হচ্ছে কি হর্ষক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার। বিম্বিসারের উপাধি কী ছিল? শ্রেণীয় বা শ্রেণিক। এরপরে কি বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? রাজগৃহ বা গিরিব্রজে ছিল। অঙ্গরাজ্যের রাজা কে ছিলেন? ব্রহ্মদত্ত ছিল। আর কি অজাতশত্রুর উপাধি কী ছিল? কুনিক। লিচ্ছবিদের বিরুদ্ধে অজাতশত্রুর দুই মন্ত্রী কারা ছিল? সুনীত ও বর্ষকার। ঠিক আছে। তারপর দেখো অজাতশত্রুর ব্যবহৃত দুটি অস্ত্র দুটো কী ছিল? রথমূষল আছে মহাশিলাকণ্টক। প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহের সপ্তপর্ণী গুহায়। পাটলিপুত্রকে রাজধানী করেন কে? উদয়ন। হর্ষক বংশের শেষ রাজা কে ছিল? নাগদশক। শিশুনাগ কাকে হত্যা করে? নাগদশককে হত্যা করে। বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক কে ছিলেন? বিম্বিসার ছিলেন। এবার দেখো আমরা কিন্তু এখানকার নামগুলো না খুব ঠিক আকারে মনে রাখতে পারি। এই রাজার নামগুলো অনেক সময় হর্ষক বংশের রাজার নামগুলো মনে থাকে না, ঠিক আকারে কিন্তু মনে রাখতে পারি। হ্যাঁ, বি অ উ অমুনা, বি অ উ অমুনা। হ্যাঁ, এটা কীরকম? বি মানে হচ্ছে তোমার হচ্ছে বিম্বিসার, অ মানে অজাতশত্রু, উ মানে হচ্ছে উদয়ন। তাহলে বি অ উ অমুনা। তাহলে বি অ উ মানে হচ্ছে বি মানে হচ্ছে বিম্বিসার, অ মানে অজাতশত্রু এবং উ মানে হচ্ছে তোমার উদয়ন। ঠিক আছে। এবার দেখো তোমার হচ্ছে অ মানে হচ্ছে কি? অনুরুদ্ধ, আর মু মানে হচ্ছে মুন্ড, আর হচ্ছে না মানে হচ্ছে নাগদশক। তো এটাকে মনে রেখে কিন্তু আমরা এই নামগুলো সিরিয়ালি মুখস্থ রাখতে পারি। তাহলে আমি আরেকবার যদি সিরিয়ালি বলি, প্রথমে ছিল বিম্বিসার, তারপরে ছিল অজাতশত্রু, তারপরে উদয়ন, তারপরে কি আসে? তারপরে অনিরুদ্ধ আসে, তারপরে মুন্ড, তারপরে নাগদশক। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এখান থেকে, এই চ্যাপ্টার থেকে, যেগুলো লাগবেই। তাহলে হর্ষক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। বিম্বিসার কোন উপাধি ধারণ করেছিল? শ্রেণীয় বা শ্রেণিক। বিম্বিসার কত খ্রিস্টাব্দে সিংহাসন আহরণ করেন? 545। বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? বিম্বিসারের রাজধানী ছিল হচ্ছে রাজগৃহতে। কাশীগ্রাম লাভের উদ্দেশ্যে বিম্বিসার কাকে বিবাহ করেন? কৌশল দেবীকে বিবাহ করেন। কৌশল দেবী কার বোন ছিল? প্রসেনজিৎ। কৌশল দেবী বিবাহের যৌতুক হিসাবে বিম্বিসার কী লাভ করেন? কাশীগ্রাম লাভ করেন। চেল্লনা কার কন্যা ছিল? চেল্লনা কার কন্যা ছিল? চেল্লনা চেতকের কন্যা ছিল। চেল্লনা বিবাহের ফলে মগধের প্রভাব কোথায় পর্যন্ত বিস্তৃত হয়েছিল? নেপাল পর্যন্ত বিস্তৃত হয়েছিল। বিম্বিসারের তৃতীয় স্ত্রীর নাম কি ছিল? ক্ষেমা। বিম্বিসার কোন রাজ্য জয় করেছিলেন? অঙ্গরাজ্যের রাজা কে ছিল? ব্রহ্মদত্ত। বিম্বিসার কার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছিলেন? অবন্তী। অবন্তীর রাজা কে ছিলেন? প্রদ্যুৎ। বিম্বিসার কার সমসাময়িক ছিলেন? গৌতম বুদ্ধ ও মহাবীর। বিম্বিসারকে হত্যা করে কি সিংহাসনে বসেন? অজাতশত্রু। অজাতশত্রু কোন উপাধি নেন? কুনিক। তাহলে তার বাবা মানে বিম্বিসার ছিলেন শ্রেণিক বা শ্রেণীয়, আর তিনি ছিলেন কুনিক। তিনি ছিলেন কুনিক। অজাতশত্রু কত খ্রিস্টাব্দে সিংহাসন আহরণ করেন? 493 খ্রিস্টপূর্বাব্দ। অজাতশত্রু কাদের পরাজিত করে বৈশালী দখল করেছিলেন? লিচ্ছবি। লিচ্ছবিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অজাতশত্রু কাজে নিযুক্ত করেছিলেন? সুনীত ও বর্ষকার। অজাতশত্রুর ব্যবহৃত দুটো যুদ্ধাস্ত্রের নাম কি ছিল? রথমূষল আর হচ্ছে মহাশিলাকণ্টক। প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে। প্রথম বৌদ্ধ সঙ্গীত কোন গুহায় অনুষ্ঠিত হয়? সপ্তপর্ণী গুহায়। প্রথম বৌদ্ধ সঙ্গীতের সময় মগধের রাজা কে ছিল? অজাতশত্রু। পাটলিগ্রাম দুর্গ কে নির্মাণ করেছিলেন? অজাতশত্রু। রাজগৃহ থেকে পাটলিপুত্রের রাজধানী স্থানান্তর করেন? উদয়ন। পাটলিপুত্র কোন কোন নদীর নিকটবর্তী ছিল? গঙ্গা, সোন, গণ্ডক আর হচ্ছে পুনপুন। উদয়নের পর কে সিংহাসন আমার বসেন? অনিরুদ্ধ। আমার এই নদীর নামটা নিয়ে ডাউট রয়েছে।
অনুরোধের পর সিংহাসনে কে বসেন? মুন্ড। হর্ষবংশের শেষ রাজা কে ছিল? নাগদর্শক। নাগদর্শককে কে হত্যা করে সিংহাসনে বসেন? শিশুনাগ। হর্ষবংশের পতনের পর কোন বংশ প্রতিষ্ঠিত হয়? শিশুনাগ বংশ। হর্ষবংশের শিশুনাগ পূর্বে কি ছিলেন? মন্ত্রী ও প্রশাসক ছিলেন নাগদর্শকের। হিয়েনসাংয়ের বিবরণ অনুসারে রাজগীর নগরীর পত্তন কবে কে করেন? বিম্বিসার। পত্তন মানে প্রতিষ্ঠাতা। এবার হর্ষক বংশের রাজাদের সঠিক ক্রম কিন্তু আমরা জানবো। দেখো, বিম্বিসার, প্রথমে বিম্বিসার হবে, তারপর অজাতশত্রু হবে, তাহলে এ আর ডি এখান থেকে ঠিক, বাকি দুটো তো এমনি ভুল। তারপরে অজাতশত্রুর পরে তোমার উদয়ীন হবে, আর ডি নাম্বারটাতে কি আছে? মুন্ড আছে, তাহলে মুন্ড তো হবে না, আমাদের কি হবে অ্যান্সার? তাহলে এ নাম্বার হবে অ্যান্সার।